সারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন সারদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা। উনি লহরী সিরিজের ছহানা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারখানার গুপ্তধন, 3 প্রহরে ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তার বিখ্যাত বই। তবে সারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোত। দারুণ গল্প। অমন গল্প কেউ আর লিখতে পারত না। এক একটা গল্প পড়ার পর দিন দুই গা ছমছম করত। সারদাচরণ যে কবে লেখা টেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না। আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। সারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্পগুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য। সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেককাল আগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প। একটার কথা এখনো মনে আছে। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তার গল্প। সেটা 1942 এর গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গেছে বোমার ভয়ে। খাঁ খাঁ করছে শহর। ব্ল্যাক আউটের চোটে কলকাতা সঙ্গে হতে না হতেই অন্ধকার। টুঙি পড়ানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়, তাও সিকি মাইল অন্তর। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি। তারা খুব কড়া ধাতের। থাকতাম শিলবাবুর হোটেলে মির্জাপুর স্ট্রিটে। চাকরি করি, লহরীর ছহানা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজে গল্প। ভূতের গল্পই বেশি। বড়দের কাগজে লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আমরা বরাবরই চুরুট খাওয়ার অভ্যাস। নতুন একটা চুরুট ধরিয়েছি, এমন সময় কে যেন এসে পাশে বসল। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরোতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যে সিনেমা থিয়েটার যেত বা বন্ধু বান্ধবের কাছে। কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা। 2-4 জনই আমার মতন আছে, হয়তো চোখে পড়ে না। পাশে এসে যে লোকটি বসল তাকে আমি নজর করলাম। লিকলিক করছে রোগা, গায়ের রং কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পড়েছে। সেটা কোট না আলখাল্লা বুঝতে পারছিলাম না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম। লোকটা জবাবই দেয় না কথার, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল, লোকটাকে কথা না বলিয়ে ছাড়ব না। তাকে নানা প্রশ্ন করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো। লোকটার সেই একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি, তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল, আমাকে সে জানে। আমার নাম সদাচরণ বক্সি। আমি শিলবাবুর হোটেলে থাকি। শুনে আমি অবাক। লোকটা কি গোয়েন্দা নাকি? তারপর এই লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা?
চোটে মোটে বললুম, আমি কি লিখি বলুন তো? যত ছাই পাঁচ। শুনলে কথা, রাগে গা জ্বলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই, একেবারে অসভ্য। কোনো রকমে রাগ চেপে বললাম, মশাই কি ছাই তোলার অভ্যেস আছে? আমার কি আছে না আছে না জেনে আপনার দরকার নেই। বেশ করে খাচ্ছিলেন 3 রাতে 3 খুন, মৃত্যু ফাঁদ লিখে। গল্পের গরু তরতর করে গাছে উঠছিল, তা মরতে আমাদের দিকে হাত বাড়লেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যেস ছিল, রাগের মাথায় 3.5 পয়েন্টে চালিয়ে দিতাম, মানে ঘুষি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়ে যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা শাসছেন যে। বলি, এই সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন ওটা? ভূত বলে তার জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতে রিক্সা টানছে? ছি, বলিহারি আপনার আক্কেল মশাই। রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে নিমতলা স্ট্রিট থেকে বেলগাছে পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে পারবেন টানতে? 1.5-2 মাইল রাস্তা। ছি। আমি একেবারে থ হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি। একেবারে হাল রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতের রিক্সা টানতে পারে না? না, কভি নেই। আপনি মশাই বড় বেয়াক্কেলে। নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন, কই আমাকে তো ভদ্রতা দিয়ে একটা দিচ্ছেন না। একটা চুরুট ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুট তাকে দিলাম, দেশলায়ও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজ কাজ করেন? রণদা বাবু, না, রণদা টনদার আমি কিছু নই। ওই রণদা বাবুকে একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা গঙ্গাবাবু প্রায় দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা? রণদাবাবুর বাবা মারা গিয়েছেন বছর কয়েক, তার সঙ্গে এই লোকটার দেখা হবার কথা নয়। ডাহা মিথ্যে বলছে। রণদাবাবুর বাবা স্বর্গে, আমি কি মরতে থাকার কথা বলছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কদিন আগে বেনুবিনা কাগজে আপনি কি অখাদ্য লেখাই লিখেছেন। ছ্যা, রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তা আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিজের মাথা আর দেখিনি। আমি হাঁ করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল। লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বেনুবিনা কাগজে দুটো আলাদা আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটার। কম্পোজিটার কেন? না, বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয়। আপনি পটপট এত গল্পের কথা বলে যাচ্ছেন, চ্যাংড়ামি করছেন। লোকটা খেঁকিয়ে উঠল। কম্পোজিটার, আপনার সবকটা ভূতের গল্পের ভূতদের কথা আমি বলে দিতে পারি। বলবে? বলে লোকটা চুরুটে গোটা 5 টান মারল, কাশলো খক খক করে। তারপর বলল, আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য 2টো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে। এরকম হয় না। ভূতরা মানুষের মতো অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আর একটা যা কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হাহা হি করে হাসিয়েছেন। ভূতরা আপনাদের মতন হ্যাঁ করে হাসে? তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুকেছেন? গল্পটা পড়ে আপনাকে কাটতে ইচ্ছে করছিল।
আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতন। যত রাজ্যের বাজে নোংরা কুৎসিত কাজ ভূতদের দিয়ে করিয়েছেন। যেন মানুষরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে। বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন, আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে বেঁচে গিয়েছেন। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতই 2-3টে ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, পুস্ত পারে না, জার্মান পারে না। কেন পারে না জানেন? আপনাকে জ্ঞান দেয়া বৃথা। আপনি গবের টাইপের। যাকগে, দুটো কথা বলতে এসেছি, বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না, কিন্তু ভূত নিয়ে একদম নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প ফাঁদছেন, না হয় হাসি মস্করা করছেন। সাহেবেরা এমন নোংরা কাজ করে না, তাদের ভূতরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন। যত সব। আচ্ছা চলি, অনেক দূরে যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতো পার্কে বসে বসে চুরুট ফুঁকতে হবে না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতদের রিপ্রেজেন্টেটিভ। দ্রুত বলতে পারেন। ওখানকার সেন্সার অফিসের একজন জুনিয়র অফিসার। সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল, মিলিটারি সেন্সার অফিসে। এক হুদো আর্মি আমার অফিসার আমার তার ট্রাকে চাপা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে পঞ্চত্ব। ও সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সার অফিসে কাজে বসিয়ে দিল। যাকে চলি। আপনি ভূতদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেছেনই, তার উপর বাচ্চা কাচ্চারও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও 12টা বাজিয়ে দিয়েছেন। আমায় বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হাঁ করে বসে থাকলাম। সারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখিনি ভয়ে। না না, ভয় নয়, মনে হয় আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে। সারদাচরণ হেসে উঠলেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।